আজকের গল্প জীবনের নতুন অধ্যায়। বাড়ি ফিরতে সন্ধে ৬টা বেজে যায় রুহির। রুহি একটি সরকারি কলেজের অধ্যাপিকা, তাছাড়া দুটো এনজিওর সাথেও যুক্ত। রুহির ফেরার অপেক্ষায় রোজ বারান্দায় দাঁড়িয়ে থাকে রুহির অঞ্জু মাসি। অঞ্জু মাসিকে রুহির ঠাকুমা যখন বাড়িতে এনেছিল, তখন রুহির জন্ম হতে মাত্র মাস 4 বাকি। জন্মের পর থেকেই রুহি এই অঞ্জু মাসির হাতেই বড় হয়েছে। রুহির সমস্ত দেখাশোনার ভার ছিল অঞ্জু মাসির ওপর। তাই রুহি নিজের সব কথা, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুই শেয়ার করত অঞ্জু মাসির কাছে। আর অঞ্জু মাসির দায়িত্ব ছিল সব আবদার, অভিযোগ, দুষ্টুমির তালিকা রুহির বাবা মায়ের কাছে পেশ করা এবং অনুমতি আদায় করা। রুহি বাড়ি ফিরলে রুহির ব্যাগটা হাত থেকে নিয়ে অঞ্জু মাসি একটু মিথ্যে রাগ দেখিয়ে বলতো, রুহি মা, আজকেও বুঝি কিছু খাওয়া হয়নি তাই না? মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে দিনে দিনে। এত সুন্দর প্রতিমার মতো মুখটার এটা কি হাল হচ্ছে শুনি? কোনো উত্তর দিল না রুহি। ঠোঁটের কোণে শুধু একটু আলতো হাসি ফুটে উঠল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া সেরে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতাগুলো যেই দেখতে বসেছে, অমনি মা গৈরিকা দেবী ঘরে এসে হাজির। শাড়ির আঁচলের ভাঁজে করে কিছু ছবি ভয়ে ভয়ে বের করে বলল, রুহি এই পাত্রগুলোর ছবিগুলো একটু দেখে বল কাউকে পছন্দ হয় কিনা। রুহি শুধু একবার মায়ের মুখের দিকে তাকিয়ে হাত থেকে ছবিগুলো কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়ে আবার খাতা দেখায় মন দিল। এবার শুরু হলো মা মেয়ের বাগবিতণ্ডা। এ কি করলি তুই? ছবিগুলো সব ছিঁড়ে দিলি? এভাবে কতদিন চলবে শুনি? আমাদের বয়স হচ্ছে, এরপর আমরা না থাকলে তুই একা কিভাবে থাকবি ভেবে দেখেছিস? তোর কথা ভেবে ভেবে আমি, তোর বাবা, অঞ্জু মাসি আমরা কেউ রাতে ঘুমাতে পারি না। তোকে তো একা ফেলে রেখে আমরা মরেও শান্তি পাবো না। এবার রুহি রাগে চিৎকার করে বলে উঠল, আবার বিয়ে? আমার আর দেবাশিসের বিয়েটা তোমার কি ক্ষতি করেছিল? আমাদের সমস্যা আমরা ঠিক মিটিয়ে নিতাম, কিন্তু না, তোমার সন্তান প্রীতির মাসুল দিতে হলো আমাকে। আমাদের 7 বছরের সম্পর্ক তোমার জন্য ভেঙে চুরমার হয়ে গেছে, আবার তুমি আমাকে বিয়ের কথা বলতে এসেছো? আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি আর বিয়ে করব না। এখন যাও, আমার অনেক কাজ আছে। গৈরাকে দেবী আর কি করবেন? অগত্যা রুহির ঘর থেকে বেরিয়ে যান। রুহির মা গৈরিকা দেবী আগাগোড়া খুব উগ্র মেজাজের, আর বাবা একেবারে মাটির মানুষ। রুহির মায়ের ওপর কোনোদিনই বাবা, অঞ্জু মাসি, এমনকি রুহি নিজেও কিছু বলার সাহস করত না। এক কথায় রুহির মায়ের কথাই ছিল শেষ কথা। তাই রুহির ভালোবাসার সংসার ভাঙতে দেখেও রুহির বাবা একটি বারও মুখ খোলেনি। আর অঞ্জু মাসি তো একজন আয়া মাত্র। রুহি আর মায়ের মধ্যে দ্বিতীয় বিয়ে নিয়ে প্রায় প্রত্যেক দিন বাড়িতে অশান্তি চলে। তাই রুহি বাড়িতে বিশেষ কারোর সাথে কথা বলে না। বাবার অঞ্জু মাসির সাথে যদিও কথা হয়, কিন্তু মায়ের সাথে একদমই না। ছুটির দিনে এনজিওর বাচ্চাদের সাথে অনেকটা সময় কাটায়। বাচ্চাদের সাথে একটা আত্মিক টান অনুভব করে ও। ওদের নিয়ে বেশ ভালোই আছে রুহি। কলেজের প্রিন্সিপাল অনুবাদের খুব কাছের মানুষ রুহি, হবে নাই বা কেন? রুহি একসময় ছিল অনুবাদের প্রিয় ছাত্রী। রুহির বিয়েতেও তিনি গিয়েছিলেন। মেয়ের মতো স্নেহ করেন রুহিকে। রুহি ক্লাস নিচ্ছে, তখন কলেজের পিয়ন এসে বলে যায়, ম্যাডাম, আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম একটু দেখা করতে বলেছেন। রুহি বলে, বিজয়াদি তুমি গিয়ে বলো আমি ক্লাসটা শেষ করেই যাচ্ছি। পিয়ন বিজয়াদি আচ্ছা বলে চলে যায়। ক্লাস শেষ করে রুহি অনুবাদের রুমে দেখা করতে যায়। রুহি বলে, বর্দি আসবো? অনুরাধাদি, আরে আয় আয় ভেতরে আয়। ডেকেছেন অনুবাদি? এত জরুরি তলব? অনুবাদি বলল, বস। আজকে কত তারিখ তোর মনে আছে? আজকের দিনে কি হয়েছিল মনে আছে তোর? হ্যাঁ, আজকে 11ই ফাল্গুন। আজকের দিনটা যে আমি কোনোদিনই ভুলতে পারবো না দিদি। একটা কথা বলি রুহি, একবার ফোন কর না দেবাশিসকে। অনেকগুলো বছর তো হলো, শুধু শুধু কষ্ট পেয়ে নিজেকে শেষ করছিস কেন? কিন্তু বর্দি, ফোন করাটা কি ঠিক হবে? যদি ফোন না ধরে, যদি অপমান করে ফোনটা কেটে দেয়? না না, থাক বরং। আহ, আমি বলছি তো, একবার ফোন করেই দেখ না। যদি না ধরে তাহলে আর কোনোদিনও কোনো যোগাযোগ করবি না।
তবে আমি বলছি একবার ফোনটা কর। রুহি অনুবাদীর কথা মতো দেবাশিসের নাম্বার ডায়াল করতেই সাথে সাথে অপর দিক থেকে দেবাশিসের কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো রুহি, কেমন আছো? রুহি যেন আকাশ থেকে পড়ে। আসলে ও তো আশাই করেনি ওর ফোন দেবাশিস ধরবে। দেবাশিস ফোনের ওপার থেকে জিজ্ঞাসা করলো, রুহি, রুহি বলো কেমন আছো? রুহি বিষণ্ণ গলায় উত্তর দিল, আমি ভালোই আছি, যতটা ভালো থাকা সম্ভব ততটুকুই ভালো আছি। তুমি কেমন আছো? আমিও যতটুকু ভালো থাকা সম্ভব ততটুকুই ভালো আছি। আচ্ছা রুহি, একদিন দেখা করতে পারবে? আমি তোমার বেশি সময় নষ্ট করব না, কথা দিচ্ছি। শুধু একটিবার দেখা করতে পারবে কি তুমি? রুহি বলল, হ্যাঁ, কালকে বিকেল 5টায় আমাদের সেই পুরনো ক্যাফেতে আমি অপেক্ষা করব। এই বলে ফোনটা কেটে দিয়ে অনুবাদীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রুহি। অনুবাদী বলল, কিরে, আমি বলেছিলাম বলেই তো ফোনটা করলি, দেখলি তো দেবাশিস তোর ফোন সাথে সাথেই ধরেছে, যেন তোর ফোনের অপেক্ষাতেই ছিল। এবার ধীরে ধীরে তোদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান আস্তে আস্তে মিটিয়ে ফেল। রোজগার মতো বাড়ি ফিরতেই দেখে অঞ্জু মাসি দাঁড়িয়ে আছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে গান শুনতে শুনতে চোখ বুজল রুহি। চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। এখন শুধু প্রতীক্ষা আগামীকালের জন্য। সারা রাত আর ঘুমোতে পারেনি রুহি। আজ আর কলেজে যায়নি রুহি। অনুবাদী বলেছিল একটা দিন ছুটি নিতে। 5টা বাজার মিনিট 15 আগে সে পুরনো ক্যাফেতে পৌঁছে যায় রুহি। দেবাশিস সময় সম্বন্ধে খুব সচেতন। একদম 5টায় এসে ঢুকলো। দূর থেকে দেবাশিসকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল রুহি। দেবাশিসের পরনে রুহির দেওয়া সেই ডেনিম ব্লু জিন্স আর লাইট ইয়েলো শার্ট। সামনে এসে দাঁড়ালো দেবাশিস, গায়ে সেই পুরনো চেনা পারফিউমের গন্ধ। অনেক কথা হলো সেদিন দুজনের মধ্যে। চোখের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেল দুজনের মনে জমে থাকা সব মান অভিমান। দেখতে দেখতে 4 ঘন্টা কিভাবে পার হয়ে গেল ওরা দুজনে টেরই পেল না। এরপর থেকে মাঝে মাঝেই দেখা করত রুহি আর দেবাশিস। ভাঙা সম্পর্ক আবার প্রেমের বাঁধনে বাঁধা পড়ল নতুন করে। দুজনের হৃদয়ে নতুন করে শুরু হলো ভালোবাসার আর এক নতুন অধ্যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে। সবার শেষে বলি বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।